এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দিদি ভাই, আমি জানি তুই মাঝে মাঝে ছোটদিকে একটু বকাবকি করে ফেলিস, ইনফ্যাক্ট মাঝে মাঝে একটু বেশিই বকাবকি করে ফেলিস, কিন্তু আলটিমেটলি তুই ছোটদিকে খুব ভালোবাসিস। বাসবো না? ভাই বোনদের মধ্যে তো ওই আমার সব থেকে কাছের। ছোটবেলা থেকে সব থেকে বেশি আমার সাথে সময় তো ওই কাটাতো, ওই আমার কাছাকাছি থাকতো। এমনকি মায়ের থেকেও ও আমার বেশি নেওয়াটা ছিল। আমার সেই ছোট্ট বোনটার জন্য আমি এটুকু করবো না, তাই কি হয় বল? তুই বিশ্বাস কর, আমি সত্যি মন থেকে চাই এবার অন্তত আমার ছোট্ট বোনটা সুস্থ হয়ে উঠুক। ওর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি দিদি ভাই, সুস্থ হয়ে উঠবে, দেখিস, আই এম শিওর। জানো দিদি ভাই, আজকে কতদিন পর তোমার গায়ের সেই মিষ্টি মিষ্টি গন্ধটা পেলাম। আমার মনটা না পুরো ভালো হয়ে গেল জানো। আমারও তো আমার আল্লাদুকে পেয়ে মনটা একদম ভরে গেছে। মনে হচ্ছে এত 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 আদর করে দিই। জানো দিদি ভাই, আমার না তোমাকে ছাড়া এই বাড়িতে কিচ্ছু ভাল লাগে না। এই কদিন আমি তোমাকে খুব মিস করেছি, তাই আজকে আমি সারাক্ষণ তোমার সাথেই থাকবো। না শ্রেয়া, তুমি চলো, আমার সঙ্গে চলো। তুমি ডালিকে ছেড়ে দাও। আজ তোমরা এই ঘরে থাকবে, তুমি আমার সঙ্গে আমার ঘরে থাকবে, আমি ঘুম পাড়িয়ে দেবো তোমায়। চলো মা। প্লিজ পিমনি, থাকি না পিমনি প্লিজ। শ্রেয়া মা, তুমি এখন বড় হয়ে গেছো না, তুমি আমার সাথে আমার ঘরে চলো প্লিজ মা। আমিও থাকবো দিদি ভাইয়ের সঙ্গে পিমনি। এই ঘরে তিনজনে মিলে কি করে থাকবে মা? এরকম করে না। আচ্ছা, আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। কি প্ল্যান দিদি ভাই? আগে নামো, তারপর বলছি। আমার প্ল্যানটা হলো, আগে আমি গল্প শুনিয়ে আমার আল্লাদুকে ঘুম পাড়াবো, তারপর এখানে এসে আমি ঘুমিয়ে পড়বো। চলবে তো? খুব চলবে। আচ্ছা, আজকে আমরা মেঘের দেশে রাজকন্যার গল্প শুনবো, কেমন? চলো। নমস্কার। বলছিলাম এরকম ঘরে থাকা তো অভ্যেস নেই, অসুবিধা হচ্ছে খুব নিশ্চয়ই। না না, ওকে। কি করবো, ডালিটাও এমন করে। আচ্ছা, একটা কাজ করছি, ডালি যাই বলুক, আমি না তোমার অন্য একটা ঘরে থাকার ব্যবস্থা করছি। সরি, মুখ ফসকে তুমি বেরিয়ে গেছে। না 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 না, আপনি আমাকে ডেফিনেটলি তুমি বলে ডাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আই এম অ্যাবসলিউটলি ফাইন উইথ ইট। তুমিও কিন্তু আমাকে তুমি বলতে পারো। সময়ের সাথে সাথে সম্বোধনগুলো বদলে যাবে, চিন্তা করবেন না। আমি জীবনে অনেক অভাব অসুবিধা দেখেছি, তাই এই ঘরে থাকতে আমার কোনো অসুবিধা নেই। আর প্লিজ আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, প্লিজ বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসি। রক্তিম, আমি কিন্তু জানি যে তুমি আর ডালি তোমরা পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করেছো। তবে এটা জানো তো যে জন্ম মৃত্যু বিয়ে থিম বিধাতা নিয়ে। তাই জন্যই তো এত ফারাক থাকা সত্ত্বেও তোমরা এক হয়েছো। তুমি জানো, ডালিকে আমি ছোট থেকে নিজের মেয়ের মতো করে বড় করেছি। তাই ওর মুখ দেখে আর তোমাদের দুজনের সম্পর্ক দেখে আমি বুঝতে পারছি যে তোমরা বিয়েটা মন থেকে মেনে নিতে পারছো না। কে বলতে পারে তোমরা হয়তো একদিন সত্যিই এক হলে। না না, আমি জানি তোমার এখন মনে হচ্ছে যে আমি আকাশ কুসুম স্বপ্ন দেখছি, কিন্তু কে বলতে পারে একদিন এই আকাশ কুসুম স্বপ্নটাই হয়তো বাস্তব হলো। আমার মেয়েটা না ভাগ্যের চাপে বয়সের অনেক আগেই বড় হয়ে গেছে। ওনা অনেক দুঃখ কষ্ট আঘাত মুখ বুঝে সহ্য করতে পারে। তুমি দেখো, সব আঘাত সব কষ্ট সব ঝড় একাই সামলে নেবে। তবে কেন জানি না আমার মনে কিন্তু একটা বিশ্বাস তৈরি হয়েছে। আমার মনে হয় যে ডালি তোমার সঙ্গে ভালো থাকবে, ওর সব দুঃখ কষ্ট ঠিক ঘুচে যাবে।
এই দেখেছো আমি তখন থেকে কত কি বলে যাচ্ছি তাই না? তোমার বিশ্রাম নেওয়ার তুমি 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 রেস্ট নাও, আমি না না না, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। কেন জানি না উনি আমার উপর এতটা বিশ্বাস করছেন কেন। আমি নেই বলে তোমাকে কেউ শাসন করছে না, তাই না? বইটা দে। তুমি আবার সেই অল্প আলোয় গল্পের বই পড়ছো? অদ্ভুত তো। তুই ঘুমোসনি কেন এখনো? আল্লাদুকে ঘুম পাড়াতে গেছিলাম, কিন্তু তুমি এখন এখানে গল্পের বই পড়ছিলে যে। ঠিক আছে বাবা, আমার কথা বাদ দে, তোর কথা বল, তুই কেমন আছিস? আমি ঠিক কেমন আছি এই সত্যিটা আমি চাইলেও তোমাকে বলতে পারবো না ভালো বাবা। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমি তো একদম ঠিক আছি, কিন্তু এই প্রশ্নটা আমার করা উচিত না। তুমি কেমন আছো ভালো বাবা? আমার মেয়ে এসে গেছে না, আমি এখন একদম ভালো আছি। আচ্ছা ভালো বাবা, তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো তো? কখনো নয়, কারণ এটা আমি খুব ভালো করে জানি যে আমার মেয়ে কোনো দোষই করতে পারে না। আসতে পারি নাকি বাবা মেয়ের পার্সোনাল কথা হচ্ছে না? আই এম নট অ্যালাউড। না না পিমনি, এসো এসো এদিকে। আমারও আমার পিমনির সাথে অনেক পার্সোনাল কথা আছে। বসো এখানে। আমি জানি পিমনি, আমি হঠাৎ রক্তিম দেববর্মনকে কেন বিয়ে করলাম এই প্রশ্নটা তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। পরিস্থিতির চাপে এই বিয়েটা করতে আমি বাধ্য হয়েছি। সেদিন যখন মিস্টার শেখর মুখার্জির মেয়ে ডালি মুখার্জি এবং দেববর্মন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওনার মিস্টার রক্তিম দেববর্মনকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় রক্তিম দেববর্মনের ফার্ম হাউসে দেখা গিয়েছে। কবে থেকে গড়ে উঠেছে দুজনের সম্পর্ক। আজকে এই ঘটনার পর মেয়েটির গায়ে যে কলঙ্ক লাগলো তার দায় কে নেবে? বলুন রক্তিম বাবু, চুপ করে থাকবেন না। বলুন 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 উত্তর দিন, উত্তর দিন রক্তিম বাবু, চুপ করে থাকবেন না। বলুন রক্তিম বাবু, রক্তিম বাবু বলুন। আমি সেদিনই চেয়েছিলাম তোমাদের সবটা জানাতে, কিন্তু আমি পারিনি। ডালিমা, শুধু আমার কথা ভেবে তুই এত বড় একটা সিদ্ধান্ত নিলি মা? তুমি সব কি বলছো বলো তো? তোমাদের জন্য আমি এটুকু করতে পারবো না? তেলের বাটিটা এখানে। ভালো বাবা, কিছু না। তোমার পায়ের ব্যথাটা আবার বেড়েছে, সেটা আমাকে জানাওনি, তাই তো? এখানে চুপচাপ বসো, আমি মালিশ করে দেবো। ছাড় না, দেখ বসো। পাগল মেয়ের কাণ্ড। বসো এখানে। ও বাবা, দেখি পাটা দাও। আরাম হচ্ছে? খুব। তোমাদের আগে বলা হয়নি ভালো বাবা, রক্তিম বাবুর দুই বোন, একজন যাকে তোমরা আগের দিন দেখেছো, আর আরেকজন হলো এই বাড়ির বউ, মানে আমার মামুনি অদিতি। যেরকম বলেছি ঠিক সেইভাবে কাজগুলো করবে, আর একটা যেন কাজে ভুল না হয়। ওই পেপারসগুলোতে আমার শেখর মুখার্জির সাইন চাই চাই। কালকের মধ্যে কাগজ আপনি পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। তাহলে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা শেখর মুখার্জি, তারপর তোমার কাছ থেকে সমস্ত কিছু আমি কেড়ে নেব, আর দোষ পড়বে তোমারই দত্তক কন্যা ডালির ওপর। কি বলছিস তুই? অদিতি রক্তিমের বোন? হ্যাপি মুনি। আরে অদিতি তোকে চিনতে পেরেছিল? এই সঞ্জয় কি ওই বাড়িতেই থাকে ওর সাথে? না ভালো বাবা, কাকায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর আর মামুনিরও কিছু মনে নেই। মামুনি স্মৃতি হারিয়েছে।
কিন্তু ভালো বাবা, এই সব কিছু শুনে না আমার আমার জাস্ট একটাই প্রশ্ন, সেটা হলো রক্তিম বাবু এত স্যাক্রিফাইস, এত আত্মত্যাগ, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? যদি তাই থেকে থাকে আমাকে জানতে হবে সেটা কি। কি দিয়ে বুঝিব ভগবান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান, আমারে বলিতে কিছু নাই হরে, সকলে তো তোমারে দান, তোমায় কি দিয়ে বুঝিব ভগবান। দেখেছি সমু, ডালি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে বাড়িটা কেমন যেন বদলে গেছে। না হলে আমার নাতনি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করছে, এমন দৃশ্য যে আমি দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। What the hell is this? ওই মেয়েটা বাড়িতে আসার পর থেকে তো অমৃতার পুরো এক মিনিট নিজে তো ভালো কিছু করবি না, ভালো আর ইচ্ছেও তো তোর মধ্যে নেই। সারাদিন বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করছিস, ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, কোথায় যাস কি করিস সব আমি জানি অরিত্র। কিন্তু যারা ভালো কাজ করছে তাদেরকে কথা শোনাস না প্লিজ। ডিসগাস্টিং। আচ্ছা বাবা, মাসিমণি কই বলো তো? মিমি পুজো করলে তো সবার আগে চলে আসে। ম্যাডাম, দাদা বাবু। কি হয়েছে ইরুদা? ওই চৌধুরী বুড়িকে তখন থেকে ডেকে যাচ্ছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। হোয়াট? চলো 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 চলো। ডালিকে পেয়ে খুব উঠছিলিস না, কিন্তু তোর ডানা কি করে ছাড়তে হয় সেটা যে আমার জানা অদিতি, আর আজ হাতে নাতে তার ফল পেলি। তাই এবার আর তোর মুখ থেকে টু শব্দটিও বেরোবে না। আমি বলছিলাম কি, তুমি তো রোজই ভালো বাবার জন্য রান্না করো, আজকে আমি এতগুলো দিন পরে বাড়িতে ফিরলাম, আমি ভালো বাবার জন্য কিছু রান্না করব না? তাই বলছে আজকে রান্নাটা আমি করি প্লিজ। আর জানো, ভালো বাবা না আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে। ইভেন ভালো বাবা তো আমাকে বলতো যে ওনার যতই মন খারাপ থাকুক আমার হাতে রান্না খেলে নাকি ওনার মন একদম ভালো হয়ে যায়। কিন্তু যে মাইয়া নিজের পরিবারের এত বড় খ্যাতি করতে পারে, হ্যাঁ আর যাই পারুক, কাউরে ভালো রাখতে পারবে না। উনি হয়তো ভালো মায়ের কাছে কিছু শুনে এই কথাগুলো আমায় বললেন, কিন্তু কেন জানি না ওনার উপর না আমার একটু রাগ হচ্ছে না। মনে হচ্ছে যেন আমি আমার মায়ের কাছেই বকা খাচ্ছি। আমার কথায় হয়তো তোমার রাগ হইতে পারে, আসলে কি জানো তো, এই বাড়ির মানুষগুলা না বড় ভালো, হ্যাঁ লাগে তোমার মুখের উপরে কিছু কয় না, চুপ কইরা আছে। আমি কিন্তু চুপ কইরা থাকুম না। আমি তোমাকে বলছি যে রানীমাসি, আমি জানি না এই পরিবারের সাথে তোমার কি সম্পর্ক, তবে আমি এটুকু বলতে পারি যে তুমি যে পরিবার আমার সাথে ছিল, আমি যার নুন খাইছি হ্যাঁ সাথে বেইমানি করুন কেমনে? আর আমি এই বাড়িতে আইসি থেকে তোমার নামে যা যা শুনতেছি, হাতে আমি এইটুকু বুঝা গেছি এই পরিবারে যা যা খ্যাতি হয়েছে হ্যাঁ জন্য তুমি দায়ী। রানীমাসি, তুমি এতক্ষণ ধরে আমাকে এতগুলো কথা বললে, কিন্তু বিশ্বাস করো আমি না তোমার কথায় কিচ্ছু মনে করিনি। কারণ এক, তুমি আমাকে সেই সবই বলেছো যেগুলো তুমি বাকিদের থেকে শুনেছো, আর দুই, তুমি আমাকে একদম আমার মায়ের মতো করে শাসন করলে। আমিও চাই পরিবারের সবাইকে আগলে রাখতে, কিন্তু আমি তো এখন এই বাড়িতে থাকি না, আর সবাই আমাকে সবটা জানায়ও না।
কিন্তু জানো তো এখন থেকে না আমি নিশ্চিত যে তুমি এই পরিবারকে ঠিক আগলে রাখবে। রানী মাসি এদিকে ঘোরো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি প্রমাণ করে দেব যে ডালি মুখার্জি কথা দিয়ে কথা রাখতে জানে। আর বিশ্বাস করো, এই পরিবারের কোনো ক্ষতি আমি কোনোদিনও করিনি, আর ভবিষ্যতেও করব না। এমনকি এই পরিবারের কোনো ক্ষতি আমি কাউকে করতেও দেব না, কথা দিলাম। মাসিমণি ওঠো না মাসিমণি। এ বাবা, মাসিমণির গাতে জ্বরে পড়ে যাচ্ছে। দেখো না, দেখো আমি বরং দাদা ভাইকে একটা ফোন করি। দাদাকে ফোন করিস না, ওরা দিঘা গমনে গেছে। প্লিজ ছোটদিন এই অবস্থা ভাইটাকে জানাবো না একবার? আমি আছি তো, আমি এখন ডক্টর মল্লিককে কল করি বরং। উনি তো দেখছেন। মাসিমণি, মাসিমণি ওঠো না। জ্বরে পড়ে যাচ্ছে গো। গড, ফোন তো ধরছে না। ও এখানে ছোট দিয়ে এরকম সেন্সলেস হয়ে পড়ে আছে, কি করবো বলতো আমরা এবার? আমিও বুঝতে পারছি না কিরকম ইরেসপন্সিবল ডক্টর, দেখ জানে পেশেন্টটা তো ক্রিটিক্যাল, ফোনই ধরছে না। ও গড, এই জামাই বাবু কি করবো বলো? আরে ধর বাবা, তখন তো কথা বলছো কি করবো না করো, এই যে কি ডাক্তার বলো ওকে দেখে মল্লিক। আচ্ছা ওই ডক্টর মল্লিকের কাছে নিয়ে চলো। নিয়ে চলো মানে? আচ্ছা নিয়ে চলো মানে ওকে যে ডাক্তার দেখে তার কাছে নিয়ে গেলে তো বেটার হবে। কত মাথাটা কি খারাপ হয়ে গেছে? এরকম পেশেন্টকে হসপিটালে কি করে নিয়ে যাবে? আরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবো, কি করে নিয়ে যাবে? আচ্ছা ওকে তো যে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না, যে ডাক্তার ও ট্রিটমেন্ট করছে তার কাছে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি তুমি ফোনটা করো না ভাই। এক মিনিট, আমি একটা কথা বলতে চাই প্লিজ। আমি বলতে চাইছি যে এতগুলো বছর ধরে যে ডক্টর অদিতিকে দেখেছে, ও সেই ডক্টরকে একবার ডাকলে এরকম একটা এমার্জেন্সি সিচুয়েশন। করো না বাবা, যে কোনো একজন ডাক্তারকে ফোন করো না প্লিজ। হ্যালো ডক্টর, আমি মালবিকা দেববর্মন বলছি। অদিতি না হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, আপনি কাইন্ডলি একটু আসতে পারবেন? হ্যাঁ ইমিডিয়েটলি। থ্যাংক ইউ সো মাচ। আসুন আপনি। আসছে বললো তো। আসছে অদিতি, ডক্টর আসছে। সব হয়েছে ওই ডালির জন্য, জাস্ট বিকজ অফ ডালি। ডালি সাজেস্ট করো ডক্টরকে দেখিয়ে তার নতুন ওষুধগুলো খেয়ে আমার বোনটার এই অবস্থা হয়ে। ভাই আর এসব তুই কি বলছিস? বৌদির এতে কিসের দোষ? বৌদি তো বুঝতে পারেনি। আমারও সেটাই মনে হচ্ছে যে নতুন ওষুধগুলো স্যুট করেনি ছোটি ভাইকে। দিদি ছোটদি, এই ছোটদীপ, এইভাবেই একে একে সবাই তোমায় ভুল বুঝবে ডালি। আর আমিও এমন ব্যবস্থা করব যাতে সবাই আবার আমার আগে ঠিক করা ডক্টরকেই অদিতির ট্রিটমেন্ট করাতে রাজি হয়। ও আপনার স্নান হয়ে গেছে? বেশ চলুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আপনি বোধহয় একটা কাজ ভুলে যাচ্ছেন। কি কাজ? ওই যে কাজটার কথা আমি বলেছিলাম, এই কাগজগুলোতে আপনার ভালো বাবার সই লাগবে। কিন্তু এই কাজটা তো আমার করার কথা নয়। মানে তাহলে কার করার কথা? আপনার। আমার? ইম্পসিবল, পারবো না। বেশ, তাহলে ডিলটা আপনিই সামলান, ফেরত দিতে হবে না। এই ডালি জেদ করবেন না প্লিজ। দেখুন এটা আপনার জন্য, আপনার ভালো বাবার জন্য, আপনার পরিবারের জন্য এই ডিলটা আমি ফেরত দিতে চাইছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যদি ভালো বাবাকে দিয়ে সইটা করাতে চাই, আমার ভালো বাবা কোনোদিনও করবে না। ভালো বাবার মনে হবে আমি ভালো বাবার উপর দয়া করছি। আমার ভালো বাবা যে নির্দোষ, O3 ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে গভর্নমেন্ট এই ডিলটা কেড়ে নিয়ে যে ভুল করেছে, সেটা আপনি আমার ভালো বাবাকে বলবেন। তাহলে ভালো বাবা বুঝবে যে ওনার উপর কেউ দয়া করছে না, উল্টো ওনার প্রাপ্যটা ওনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। বুঝেছেন? ও হ্যাঁ, আমি খাবার বেড়ে দিচ্ছি, বারবার বলছি চলুন খেয়ে নেবেন। ডালি সাংঘাতিক জেদি মেয়ে, একটা কথাও শোনে না আমার, বিরক্তিকর। হ্যালো হ্যালো, হ্যাঁ মিস্টার ঘোষ, হ্যাঁ বলুন না। কিছু শোনা যাচ্ছে না। কি ফাইল? হ্যালো হ্যালো, দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান এক সেকেন্ড।
ব্যাস আমার জাল পাতা রইল, এবার শুধু অপেক্ষা। একসময় এই কোম্পানিটা আমার বাবার ছিল। আমার বাবা আমার থেকে তোমার উপর বেশি ভরসা করে সবটা তোমার নামে লিখে দিয়েছিল, তাই তুমি এত বছর আমার মাথার উপর রাজত্ব করেছো। কিন্তু এবার তুমি সব হারলে জামাইবাবু। আর মজার ব্যাপার হলো, এর জন্য সবার চোখে দোষী হবে কে? তোমার সেই পেয়ারের দত্তক কন্যা ডালি। দেখেছো বৌদি, যে মেয়েটাকে তুমি দোষারোপে একেবারে জেরবার করে দিচ্ছিলে, সে কিন্তু আমাদের বিপদে সুরাহা করে দিল। আবার কায়দা করে সবাইকে হাত করে নিল ডালি। যতই ওকে টেনে নামানোর চেষ্টা করছি, ততই ও প্রত্যেকবার বাজিমাত করে বেরিয়ে যাচ্ছে। ঝুম দিদি, আমি তোমায় বলেছিলাম না, আমাকে একটু সময় দাও, দেখবে আমি সবটা ঠিক করে দেব। আর সত্যিই মনে হচ্ছে সব বিপদ কেটে গেছে। তোমাকে আর তোমার পড়াশোনাও ছাড়তে হবে না, চাকরিও খুঁজতে হবে না। তুমি নিশ্চিন্তে তোমার ওই ফ্যাশন ডিজাইনিং এর কোর্সটাও কমপ্লিট করতে পারবে। থ্যাংক ইউ রে, আজ সব কিছু পসিবল হয়েছে তোর জন্য। থ্যাংক ইউ। ডালি, শোন না, বলছি যে তুই তো এই পরিবারেরই একজন সদস্য, তাই তোকে থ্যাংক ইউ বলাটা ঠিক হবে কি বুঝতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আর সেটা বুঝতে পেরে আমার খুব নিশ্চিন্ত লাগছে। কি? ধর আমি যদি এই বাড়িতে নাও থাকি, তবু আমি জানি যে এই পরিবার কোনো বিপদে পড়লে আমার ডালি দেওয়াল হয়ে রুখে দাঁড়াবে, আগলে রাখবে পরিবারটাকে। পিমনি, এই পরিবারটা আমার পরিবার। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, তাই তোমাদের জন্য আমি এটা করতেই পারি। কিন্তু আজ ভালো বাবা যেই ডিলটা ফিরে পেয়েছে, তার কারণ আমি নই। এটা একমাত্র সম্ভব হয়েছে রক্তিম বাবুর জন্য। উনি আমাকে কিছু না জানিয়ে গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে কথা বলে O3 ফার্মাসিউটিক্যালসকে এই ডিলটা ফিরে পেতে সাহায্য করেছে। মানে আমি আমি সত্যি জানি না আমার কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ 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 আমাকে একেবারে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, প্লিজ। দেখুন, প্রথম যখন আমরা এই ডিলটা পাই, তখন মনে হয়েছিল যে ব্যাপারটা বোধহয় খুব সহজ হবে আর কি এক্সিকিউট করাটা। কিন্তু পরে রিয়েলাইজ করি যে মেডিসিন নিয়ে নাড়াঘাটা করতে গিয়ে যে প্রচুর সাধারণ মানুষের জীবন এর সাথে ইনভলভড আছে। আর এটাও রিয়েলাইজ করি যে আমাদের কাছে সেই এই ওষুধগুলো বানানোর সেই এক্সপার্টাইজ নেই এবং অভিজ্ঞতাও নেই। এবং কোনো কোম্পানির যদি সেই অভিজ্ঞতা থেকে থাকে, সেটা একমাত্র O3 ফার্মাসিউটিক্যালসের এবং মিস্টার শেখর মুখার্জি। তাই আমি এই সামান্য কটা টাকা প্রফিট করার জন্য এতগুলো মানুষের জীবন বিপন্ন করতে পারি না। তাই এই ডিলটা আপনার প্রাপ্য ছিল এবং আজও আছে। ডালি, আমাদের কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে এবারে। একটু একটু মানে আমরা আমাদের সাধ্য মতন যত সামান্য ব্যবস্থা করছি, কিছু রিচুয়ালসও আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। প্লিজ তোমরা একটু, হ্যাঁ একটু এসো এদিকে। ডালি, হ্যাঁ হ্যাঁ এসো এসো এসো, তুমি এসো এসো। কি বুঝছেন ডাক্তারবাবু? সত্যি সুস্থ হয়ে যাবে তো? দেখুন না কেমন একটা নীতি পড়ে আছে, কোনো সারা শব্দ করছে না। আমার মনে হয় ওনাকে যে ওষুধটা দেওয়া হয়েছে তারই কোনো সাইড এফেক্ট হবে। শুনুন না, এবার থেকে আপনি আমারও ট্রিটমেন্ট করবেন, আর আপনার ওষুধই আমার বোন খাবে। যেভাবে ভুল ট্রিটমেন্ট হয়েছে তাতে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, সরি। যার কথায় আপনারা ওই ডাক্তারকে দেখিয়েছেন, তাকে গিয়ে প্রশ্ন করুন এর দায় উনি নেবেন কিনা।
দেখুন ডাক্তারবাবু, বৌদি কিন্তু মানে ছোটির ভালোর জন্য এই ডিসিশনটা নিয়েছিল। তাতে এরকম হিতে বিপরীত হয়ে যাবে কি করে বুঝবে বলুন তো? মানে আমরাও তো বুঝতে পারিনি। হ্যাঁ একদমই তাই। আর ডাক্তারবাবু, ডালি অদিতির দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু আমরা সবাই দেখেছি যে অদিতি কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখনো ডালি ডালি ডালি, এত কিছু দেখো এরা ডালির বিরুদ্ধে একটা কথাও বলছে না। আমি এই ওষুধগুলো লিখে দিলাম, ঠিক আছে? এগুলো আনিয়ে নিন আর ওনাকে খাইয়ে দিন। তারপর আপনারা ঠিক করুন যে কাকে দিয়ে ট্রিটমেন্ট করাবেন। এলাম। দিদি আমি ভুলে গেছিলাম যে শেখর মুখার্জির মতোই ওর দত্তক কন্যা ডালিও তোর ক্ষতি করতে চেয়েছে। খুব ভালো থাকিস মা। দেখি এই রক্তের না ভালো থেকো, সুখী থেকো। দেখি আমি না 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 না, তুমি শুধু একটাই কাজ করো, ভালো থেকো আর আমার মেয়েটাকে ভালো রেখো। প্রমিস করছি। ভালো মা, আমি তো অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। তারপর থেকে তো আমি তোমাকেই আমার মা মেনেছি বলো। আর পিমনি আমায় বলতো জানো যে সন্তান ভুল করলে নাকি মা বাবা তাকে ক্ষমা করে দেয়। তাই তাই আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কিন্তু আজকে আমাকে একবার তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে দাও। খুব ভালো থাকিস। সব ব্যাপারে তুমি ডালিকে দোষারোপ করো কেন বল? ডালিকে দোষারোপ করবো না। ওর পরিচিত ডক্টরের কাছে তো আমরা অদিতিকে দেখাতে নিয়ে গেছিলাম ওকে বিশ্বাস করে, কিন্তু দেখলে না তার ফল কি হলো? আমার মনটা মরতে বসেছিল। না না দিদি ভাই, এইসব তুই কি বলছিস? বৌদি ছোটদির ক্ষতি করবে, এটা হতে পারে না। এই ঋষভ শোনো, তুমি ওর কথা বাদ দাও তো, তুমি রক্তিমকে একটা ফোন করে সবটা জানাও, এক্ষুনি জানাও সব। না না প্লিজ না, দাদাকে জানিও না কিছু এখন। এমনিতেই দাদার হাজারো টেনশন, আর সব ভুলে ডালিকে নিয়ে ও বাড়িতে গেছে। এখন শুনলেই সব ফেলে ছুটে চলে আসবে, আমি চাই না, প্লিজ না। থাকো তুমি দেখো কি লাভ আমাদের থেকে, এখানে চলে এসো। এই অমৃতা চল। দিদি, এই দিদি, আসল ড্রামাটা তো তখনই শুরু হবে যখন দাদা বাড়ি ফিরে এসে চোখের সামনে অদিতিকে এই অবস্থায় দেখবে। তাহলে অদিতি, তোমার সোনা মেয়ে ডালি পারলো না তো তোকে সুস্থ করতে? হ্যাঁ বলো। সেলিব্রেশন শুরু করে দিন ম্যাডাম, আপনি যেটা চাইছিলেন সেটা হয়ে গেছে। শেখর মুখার্জি ওই কাগজে সই করে দিয়েছে। ভেরি গুড, এবার দেখা করো, বাকি কথা একদম সামনাসামনি হবে। আচ্ছা বাই। তাহলে শেখর মুখার্জি
তুমি শেষমেশ সব হারালে, আর তোমার থেকে